গোটা জাতিকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় উদ্বুদ্ধ করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যে প্রথম উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাসন আমলেই পল্লী চিকিৎসক এই প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেন, তৈরি করেন, নির্মাণ করেন। এর আগে আপনারা জানেন যে সাপে কামড়েছে চলে যেত কবিরাজের কাছে বা স্থানীয় কোনো পীরের কাছে ঝাড়ফুঁক দিত। সকালে সাপ কামড়ালে বিকেলে তাকে গোরস্থানে নিয়ে যেত। কিন্তু তার জন্য যে আধুনিক ট্রিটমেন্ট, তাৎক্ষণিক ট্রিটমেন্ট, এইটার কোনো ব্যবস্থা একেবারে ইউনিয়ন, তখন তো জেলার সাথে থানারই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব কঠিন। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি, আপনি যদি 75-76 সাল পর্যন্ত বা 80 সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যাওয়ার একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো, এইটাই ছিল জিয়াউর রহমানের তার যে ভিশন, তার যে অগ্রদৃষ্টি, এই অগ্রদৃষ্টি ছিল সেটি। তার এই যে কাজগুলো এটাকে অতিক্রম করে যেতে পারেনি। আমি এবার সোজা বাংলায় বলবো, এই যে বিগত যে স্বৈরাচারী আমল বা কর্তৃত্ববাদী আমল বা ফ্যাসিবাদী আমল যেটাই বলি, যেখানেই ধান্দা সেই কাজটি তারা ধরেছে। কিন্তু জনগণের দুঃখ কষ্ট যেখানে, বেদনা যেখানে, তার যে উন্নত চিকিৎসা দরকার, তার ছেলে মেয়েদের যে উন্নত লেখাপড়ার পরিবেশ দরকার, এই দিকে তারা কোনো মনোযোগ দেয়নি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তাও কি যে গোটা দেশকে একবারে তৃণমূলে গ্রামগঞ্জ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্যের উপর দাঁড় করানো যায়, এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছিলেন। বেয়ারফুট ডক্টর, নগ্নপদ ডাক্তার। চীন তো তখন বিরাট রাষ্ট্র, তাদেরও তো যোগাযোগ ব্যবস্থা তখনও তত উন্নত নয়। আজকে যে একটা আধুনিক চীন একটা উন্নত দেশে পরিণত হয়েছে, তো তখনও 70 দশক ততখানি তো তারা ছিল না, বিপ্লব উত্তর একটি দেশ। কিন্তু তারা ওরই মধ্যে কি করে জনবান্ধব এবং মানুষকে আধুনিক সমস্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যে তাদের কর্মসূচিগুলো, এটা প্রত্যক্ষ করেছিলেন জিয়াউর রহমান। সেখানে তিনি দেখেছিলেন যে বেয়ার ফুট ডক্টরস, অর্থাৎ নগ্ন পদের, মানে যাদের পায়ে জুতাও ছিল না, এদেরকে ধরে নিয়ে এসে কিছু ট্রেনিং দিয়ে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার যেখানে এলাকা সেই এলাকায় চিকিৎসা করা। অর্থাৎ তার পায়ে জুতা পরার মতো তাদের আর্থিক সামর্থ্য ছিল না। জিয়াউর রহমান চীন দেশ থেকে এই অভিনব এবং অসাধারণ এই পদ্ধতিটি দেখে এসে তিনি বাংলাদেশে চালু করেছিলেন। কিন্তু বাংলাদেশ একটা গরিব দেশ, তখন মাত্র 6টা না 7টা মেডিকেল কলেজ। যারা ডাক্তার হন তার অধিকাংশই দেশের বাইরে চলে যান, না হলে বাংলাদেশের বড় জেলা বা উপজেলা লেভেলে 2-1 থাকতে পারে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যেখানে যেতে নদী পার হয়ে যেতে হয়, তখন ব্রিজও ছিল না। একটা ইউনিয়নে যেতে হয়তো 2-3টা নদী পার হতে হতো, ব্রিজও নাই। তো সেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছবে কি করে? একজন মানুষের, সে যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়, সত্যিকারের দেশপ্রেমিক হলে অল্প দিনের জন্য, অল্প দিনের মধ্যেই অনেক কল্যাণকামী কাজ করতে পারে। দেখুন, তখন সাক্ষরতার হার ছিল অনেক কম, মানুষ সরিয়া লিখতে পারত না। তিনি বিপ্লব শুরু করলেন বয়স্ক শিক্ষা। বয়স 60 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, যে না আপনারা আসেন। আর তিনি কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বললেন যে তোমরা তাদেরকে শিক্ষা দাও, যাতে তাদের জমি জায়গা দীর্ঘদিন মহাজনরা চিট করত, প্রতারণা করত, এইখান থেকে রক্ষা পাবে গ্রামের মানুষরা, যে তারা যেন প্রতারণার শিকার না হয়। দেখেন কতখানি মানব দরদি হতে পারে।
এটাকে তিনি বললেন বয়স্ক শিক্ষা কার্যক্রম, এবং সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলেন, তোমাদের বাবা মা অশিক্ষিত থাকবে কেন, তোমরা এগুলো শিখাও। এই জন্য তিনি অনেক বই, আরো নানা ধরনের উপকরণ তিনি সরবরাহ করলেন। এই আমাদের রাষ্ট্রের এই দেশপ্রেমিক মানুষটি যে অবদান রেখে গেছেন, আজও আমরা যদি সেটাকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে বাংলাদেশ দরিদ্র থাকবে না, বাংলাদেশ পরমুখপেক্ষী থাকবে না, বাংলাদেশ নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াতে সক্ষম হবে। এই আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে আমাদের তৈরি করতে জিয়াউর রহমান যে উদ্যোগ, যে প্রচেষ্টা তিনি নিয়েছিলেন এবং সেটার যে বাস্তবায়ন আমরা দেখেছি, আমরা সেখান থেকে আজও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। তার পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন যে নারীদের শিক্ষার যে অগ্রগতি ঘটিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মৌকুব থেকে শুরু করে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগেই আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1/11 আসে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ভালোবাসতেন এটাকে। এক নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে গণতন্ত্র। তিনি সবকিছু করেছেন কিন্তু গণতান্ত্রিক চেতনা, মানুষকে উদ্বুদ্ধ করে করে, জোর করে এটা করতে হবে, না করলে জেলে যেতে হবে। আমার উন্নয়ন কর্মসূচিতে কেউ যদি সমালোচনা করে তাকে ডিজিটাল নিরাপত্তা আইন করে, কালা আইন করে তাকে জেলে পাঠাতে হবে। জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজটি করেন এবং এই কাজটির অনুকরণ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনদিন আমাদেরকে বলেনি যে দেখি আমরা ক্ষমতা আসলে ওরা এই করেছে, আমরা তাদের শাস্তি দেব। উনি বলেছেন আইন অনুযায়ী যেটা হয় আমরা সেটাই করব। মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটি জিনিস বলি, উনার নামে একটা কার্টুন এঁকেছিল কেউ, উনি করেছেন কি সেই কার্টুনটা নিজের ফেসবুকে উনি নিজে দিয়েছেন। তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে, তুমি এঁকেছো, ভালো কথা, দাও তোমারটা, আমিও আমার ইয়েতেও দিয়ে দেবো, টুইটার কিংবা ফেসবুক, যাই হোক ওনার যেটা ভেরিফাইড যে অ্যাকাউন্ট যেটি আছে, হয়তো টুইটারে ওইটা উনি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানসিকতা। এই মানসিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা পোষণ করে। আমাদের একজন উপদেষ্টা, গুণী মানুষ, অর্থনীতিবিদ, তিনি একটি কথা বলেছেন যে ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে, যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি, হ্যাঁ, বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে, আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি, আমরা কখনোই বলিনি। আমরা নিজেরা একটা মাঝারির চাইতেও ছোট ইলিশ মাছ 1800 টাকা, 2000 টাকা দিয়ে কিনি। আমাদের দেশে যে ইলিশ মাছ ধরা পড়ে, অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি। আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটা হতেই পারে। আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ, এটা মেনে নিয়েও আমরা করি। কিন্তু আমাদের দেশের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যেটা বলেছেন, আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে, তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন, সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন, যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি। তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ, নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা,
যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না, যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে, রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে, তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কৃতদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে, ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের ওখানে সংকট শুরু হয়েছে, তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, 40% শুল্ক বৃদ্ধি করে দেয়। তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র, আচ্ছা আমার দেশে দাম বেড়েছে, তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি, নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না, সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে, যোগ করে। তো তারা তো মানে 1 ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈরশাসক। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। ওই আবেগ দিয়ে, বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি।